আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে পুরাতন গাড়ির বিষয়ে। যারা নতুন গাড়ি কেনা এফোর্ড করতে পারছেন না বা পুরাতন গাড়ি কিনতে ইচ্ছুক, তারা পুরাতন গাড়ি কেনার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, পুরাতন বাইক কেনার সময় অন্তত তিনটা জিনিস সবসময় মাথায় রাখবেন। তিনটা জিনিস হচ্ছে, প্রথমটা যদি বলি সেটা হচ্ছে যে গাড়ির কাগজপত্র আছে কিনা। দুই নম্বরটা হচ্ছে যে গাড়ির মালিকানা, গাড়ির যে মালিকানা আছে সেটা কি পরিবর্তন করে দেওয়া সম্ভব কিনা, মানে চাইলেই কি পুরাতন মালিক গাড়ির মালিকানা পরিবর্তন করে দিতে পারবেন কিনা। আর তিন নম্বরটা হচ্ছে যে আপনার গাড়ির যে ফিটনেস, মানে গাড়ির যে কন্ডিশন, এই তিন নম্বরটা হচ্ছে গাড়ির কন্ডিশন, গাড়ির যে ফিজিক্যালি কি অবস্থা, এটা হচ্ছে তিন নম্বর দিক। এই টোটাল তিনটা দিক আপনার খেয়াল রাখতে হবে। এখন আমি একে একে তিনটা জিনিসই ব্যাখ্যা করতেছি। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে যে গাড়ির কাগজপত্র আছে কিনা। দেখেন, এই ক্ষেত্রে দুই ধরনের গাড়ি হয়ে থাকতে পারে। একটা হচ্ছে যে শোরুমের গাড়ি, শোরুম থেকে গাড়ি ক্রয় করা হয়েছে কিন্তু গাড়ির কাগজপত্র করা হয় নাই, এইটা হচ্ছে এক ধরনের হতে পারে। অথবা হতে পারে যে গাড়ি চোরাই গাড়ি বা টানা গাড়ি, মানে টানা গাড়ি যেগুলো বলে, সেইগুলো হতে পারে যে গাড়ি কাগজপত্র করে নাই। তো এই ক্ষেত্রে এই দুইটা কাজ, মানে এই কাগজপত্রহীন এই দুই ধরনের গাড়ি যদি ক্রয় করা হয় সেক্ষেত্রে কী কী সমস্যায় পড়তে পারেন। প্রথম সমস্যা যেটা পড়তে পারেন সেটা হচ্ছে যে আপনি যদি এই ধরনের গাড়ি কিনেন, এই সব গাড়ি বেশিরভাগই টানা গাড়ি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই গাড়িগুলা, মানে যে গাড়িগুলা টানা গাড়ি হয় আসলে গাড়ির দাম কম থাকে, যে কারণে অনেকে পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে ওই কম দামে আরও কম দামে কিনতে চায়, যে কারণে তারা অনেক সময় কাগজপত্রহীন গাড়ি কিনে ফেলে এবং সেটা পরবর্তীতে দেখা যায় সেটা টানা গাড়ি। এবং টানা গাড়ির সমস্যাটা হচ্ছে আপনি জীবনে গাড়ি কাগজ করতে পারবেন না এবং পরবর্তীতে এই গাড়ি নিয়ে আপনি নানান ধরনের ঝামেলায় পড়তে পারেন। আর কাগজপত্রহীন এই সব গাড়ির আবার চোরাই গাড়িও হয়ে থাকে অনেক সময়। মনে করেন আপনি গাড়িটা কিনছেন কিন্তু আপনাকে যে বিক্রি করেছে সে আপনাকে কোনো রকম একটা বুঝ দিয়ে দিছে, শোরুমের একটা ফেক কাগজ বা নকল কাগজ আপনাকে ধরাই দিছে এবং আপনি সেটা পরবর্তীতে দেখলেন যে আসলে এই শোরুমের কাগজপত্র এটা ভুয়া। কারণ শোরুমের কাগজপত্র ইচ্ছা করলে এখন নকল বানানো যায়, অনেক কিছুই নকল বানানো সম্ভব, শোরুমের পেপার আর এমন কি। তো সেই ক্ষেত্রে এই চোরাই গাড়ি নিয়ে পরবর্তীতে আপনি নানা রকমের সমস্যায় পড়তে পারেন। আর এইসব গাড়ি, চোরাই গাড়ি থেকে বা এই ধরনের গাড়ি দিয়ে অনেক ক্রাইম করা হয়ে থাকে। এইসব ক্রাইমের গাড়ি কিনলে পরবর্তীতে আপনার বিপদে পড়ার সম্ভাবনা থাকে, যে কারণে টাকা দিয়ে গাড়ি কেনা হলে সেই গাড়িটা এরকম আপনি নিশ্চয়ই বিপদ কিনে নিয়ে যাবেন না বাসায়। তাই এই জন্য আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে কাগজপত্রহীন গাড়ি কিনবেন না। কাগজপত্র ছাড়া গাড়ি, সেটা টানা গাড়ি হোক বা সেটা শোরুমের পেপার আছে এরকম দেখাই হোক, দুইটা জিনিসই আমি একইভাবে মূল্যায়ন করতেছি। কারণ শোরুমের পেপার হলেও সেটা শোরুম পেপার নকল হতে পারে, এটা আমি আগেই আপনাদের বললাম। তাই কাগজপত্রহীন গাড়ি আমি এক ধরনের, মানে এটা চোরাই গাড়ি বা এই ধরনের রিস্ক থেকে যায়। এই রিস্ক এড়ানোর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কাগজপত্র আছে এমন গাড়ি কেনার। তো এইখান থেকে আসলে দ্বিতীয় জিনিসটার উদ্ভব। আমি যে দুই নম্বর কারণ যেটা বলেছি, দুই নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে মালিকানা পরিবর্তন করে দিতে পারবেন কিনা এটা যাচাই করে গাড়ি কিনবেন। এই কথাটা যদি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে এমন যে আপনার গাড়ি যদি আপনি দেখেন যে একটি গাড়ি আপনার পছন্দ হয়েছে, পুরাতন গাড়ি, এবং আপনি দেখলেন যে সেই গাড়ির কাগজপত্র আছে, কাগজপত্র এবং নাম্বার প্লেট জেনুইন, তাহলে আপনি গাড়িটা কিনতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মালিকের সাথে কথা বলতে হবে যে মালিককে আপনার গাড়ির কাগজটা নাম পরিবর্তন করে দিতে পারবেন কিনা, অর্থাৎ মালিকানা চেঞ্জ করে দিতে পারবেন কিনা। তো এইখানে বিষয়টা হচ্ছে যে অনেক সময় মালিকানা পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠে না। এগুলো কয়েকটা কারণ আমি বলি। মনে করেন যে অনেক সময় হয় যে অনেকে মানুষ যে বাইক কিনে সে বিদেশে চলে গেছে, যে কারণে তার বাইকের মালিকানা তার নামে রয়ে গেছে কিন্তু পরিবর্তন করা সম্ভব হয় না। এছাড়া অনেক সময় গাড়ির মালিক মারা যায়, যে কারণে ওই গাড়ির মালিকানা সে নিজে পরিবর্তন করে দিতে পারবে না, এই ধরনের একটা সমস্যা দেখা যায়। এছাড়া আরও নানা রকমভাবে মালিকানা পরিবর্তন না করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো মালিকানা পরিবর্তন না করলে কি সমস্যা? আপনি একটা জেনুইন গাড়ি কিনলেন, কাগজপত্র জেনুইন, নাম্বার প্লেট জেনুইন, তাহলে মালিক তো আছে। তো এই গাড়িটা যদি আমি মালিকানা পরিবর্তন না করি তাহলে কি সমস্যা হতে পারে, এটা আমি কী কী সমস্যা হতে পারে সেটা এখন আমি বলি। ধরেন আপনি একটা বাইক আপনি পছন্দ করছেন, গাড়ির সব কিছু ওকে আছে, কিন্তু এই গাড়িটা আপনি কেনার পরে জানতে পারলেন যে এই গাড়ি দিয়ে কোনো একটা ক্রাইম সংগঠিত হয়েছে, কোনো কিছু পাচার হতে পারে, মাদক পাচার হতে পারে,
হত্যা, খুন বা কোনো জায়গায় নাশকতা করা হয়েছে, সিসি ক্যামেরায় এই বাইকের নাম্বার আছে। তো এই ধরনের বাইক কেনা খুবই রিস্ক। আপনি মনে করেন যে গাড়ির কাগজপত্র সবই ওকে, বাট আপনি গাড়িটা কেনার পরে আপনি এরকম কোনো তদন্তের ক্ষেত্রে আপনাকে এসে পুলিশে জিজ্ঞাসাবাদ শুরু করলো, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য খুবই সমস্যা হবে বলে আমি মনে করি। এই জন্য এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে মালিকানা পরিবর্তন করে নিতে হবে। মালিকানা যদি আপনি পরিবর্তন করে নেন তাহলে তার একটা ডকুমেন্টস থাকবে, একটা ডেট থাকবে যে আপনি এই তারিখে মালিকানা পরিবর্তন করা হয়েছে, আপনি এই তারিখে বাইকটা কিনছেন। ফলাফল হিসেবে পূর্ববর্তী মালিক যদি কোনো অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, আপনি কোনোভাবেই তার জন্য দায়বদ্ধ থাকবেন না, কারণ আপনি গাড়িটা কিনছেন ওই ডেটের অনেক পরে বা ওই ডেটের পরে। সেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই পেপারসগুলো যাচাই বাছাই করলে সেই ক্ষেত্রে আপনার এর মধ্যে যে কোনো যোগাযোগ নেই তারা সেটা বের করতে পারবে। তাই আমি যেটা বললাম সেটা হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট যেটা ছিল যে কাগজপত্র মালিকানা পরিবর্তন করে দিতে পারবেন কিনা। যদি তিনি পারেন, আপনার বাইকের মালিক, তাহলে সেই ক্ষেত্রে এই বাইকটি কেনার ক্ষেত্রে আর কোনো প্রকার হেজিটেশনের কিছু নাই। যদি সে মালিকানা চেঞ্জ করে দিতে পারে, আপনার উচিত হবে দ্রুতই মালিকানা চেঞ্জ করে নেওয়া, সম্ভব হলে সাথে সাথেই মালিকানা চেঞ্জ করে নেবেন। এতে আপনার বাইক কেনাটা আপনার জন্য সেফ থাকবে এবং পরবর্তীতে আপনি সমস্যায় পড়বেন না। আর 3 নম্বর যেটা সর্বলাস্ট আমি বলবো সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনাকে অবশ্যই কাগজপত্র যেহেতু ওকে থাকার পরে 3 নম্বরটা হচ্ছে আপনাকে অবশ্যই বাইকের কন্ডিশন দেখে বাইক কিনতে হবে। আপনি যদি এই ক্ষেত্রে একদম নতুন হয়ে থাকেন, যে কখনো বাইকের কিছু বোঝেন না, সেই ক্ষেত্রে আপনি আপনার নিকটতম কোনো ক্লোজ বড় ভাই বা ফ্রেন্ডের হেল্প নিতে পারেন। আর এর থেকে সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো গ্যারেজ, নিকটস্থ পরিচিত গ্যারেজ বা যে কোনো একটা গ্যারেজে নিয়ে বাইকটা আপনি গ্যারেজের একজন অভিজ্ঞ মেকানিক দ্বারা পরীক্ষা করে নিতে পারেন। সে আপনাকে বাইকটা চালায় বা একটু পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে যে বাইকের এই সমস্যা আছে, এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। তো আপনাকে সে একটা খরচের ধারণা দিতে পারবে। তো এই জন্যে আপনার সবচেয়ে ভালো হয় যদি কোনো ভালো মেকানিক দ্বারা আপনি বাইকটা চেক করে নিতে পারেন। আর এছাড়া যদি আপনি বাইক চেক করে নেওয়া বা কাগজপত্র চেক করে নেওয়া ইত্যাদি বিষয়ে একেবারেই ধারণা কম থাকে বা আপনি না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি হেল্প করতে পারি। সেটা হচ্ছে যে আমি একটা বাইকের ফিজিক্যাল কন্ডিশন কী বিষয়ের উপরে নির্ভর করে, যেমন বাইকের আপনি কত কিলো চলছে, তারপরে বাইকের চাকা, বাইকের ইঞ্জিন ইত্যাদি বিষয়ে ডিটেল আমি একটা ভিডিও দিব, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। আর এটা যদি আমি এই ভিডিওতে করতে চাই, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।